আমি তো একটা বামপন্থী পরিমণ্ডলে বাড়ির মধ্যে বড় হয়েছি। আমার বাবা যদি তৃণমূল করতে যায়, আমার রিয়াকশনটা একই হবে। যে স্বপ্ন দেখতে দেখতে সুদীপ্ত গুপ্ত রাস্তায় পুলিশি হেফাজতে মার খেতে খেতে পড়ে গেছিল, প্রতিকুর রহমানের কথা বলছো। নিঃশ্বাস নিতে না পারলে তাহলে আমরা কী করে নিঃশ্বাস নিচ্ছি? যারা আত্মত্যাগ করে, ইতিহাস তাকে মনে রাখে, ইতিহাস তাকে মাথায় করে রাখে, বহন করে। আর যারা আত্মসমর্পণ করে, যারা বেইমানি করে। তুমি যেই সংগঠনের বর্তমান করছো কিংবা দায়িত্ব রয়েছে, সেই সংগঠনের এক সময়কার রাজ্যের সর্বোচ্চ পদে থাকা নেতা প্রতিকুর রহমান তৃণমূলে যোগদান করলেন, বেশ কয়েকদিন কেটেও গেল। তারপরেও তোমাদের সংগঠনের কাজবাজ চলছে, তো সংগঠনের যে তরুণ প্রজন্মের একেবারে ইয়াং যারা কর্মী রয়েছে, তাদের কাছে এটা কত বড় ধাক্কা, তারা কিভাবে দেখছে? দেখো, তুমি তোমার প্রশ্নের মধ্যেই উত্তরটা বলে দিলে। সেটা হচ্ছে যে আমি যে সংগঠনে কাজ করছি, আমি যে সংগঠনের কর্মী, সেই সংগঠনের এক সময়কার নেতা। এরকম আমাদের সংগঠনের এক সময়কার বহু নেতা গিয়ে নিজেদের স্বার্থে, নিজেদের ধান্দায় গিয়ে তৃণমূল করতে গেছে। তার জন্য সংগঠন থেমে থাকেনি। আমাদের সংগঠন একটি বামপন্থী প্রগতিশীল ছাত্র সংগঠন, যে সংগঠন আসলে সংগঠনের নীতি আদর্শ মতাদর্শকে বেশি প্রাধান্য দিয়েছে সংগঠনের ব্যক্তির থেকে। তাই জন্য সমুদ্র থেকে যদি ওই এক বালতিও না এক বাটি জল তুলে নিলে খুব একটা সংগঠনের ক্ষতি হয় বলে মনে হয় না। কিন্তু তুমি অন্যান্যদের কথা বলা, সেখানে প্রতিকুর রহমান, সৃজন ভট্টাচার্য জুটি, শ্যামল সুভাষ জুটির সাথে তুলনা করা হতো। শুধু এসএফআই না, আগামীতে সিপিআইএমের উজ্জ্বল মুখ হিসেবে দেখা হচ্ছিল। ভোটের মুখে দাঁড়ানো শুধু এসএফআই কেন, সিপিএমের কাছেও কি ধাক্কা? শ্যামল সুভাষ জুটি শেষ অবধি বলা হতো কারণ শ্যামল চক্রবর্তী বা সুভাষ চক্রবর্তী কারোরই বামপন্থা থেকে বিচ্যুতি ঘটেনি, সেই জন্য বলা হতো। শ্যামল সুভাষ জুটির কথা ওদের সাথে তুলনা করা হতো বলেই একজন তৃণমূলে চলে গেছে বলে আরেকজনের নাম টানতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। শ্যামল চক্রবর্তী, সুভাষ চক্রবর্তীরা আসলে ছাত্র আন্দোলন এবং জীবনের শেষ দিন পর্যন্ত বামপন্থায়, বামপন্থী বিশ্বাসে গিয়ে অবিচল ছিল। আসলে আমরা যারা একেবারে জীবনে এই স্বপ্নটা দেখে ফেলেছি, মনের ভেতর থেকে দেখে ফেলেছি যে ওই আমার মৃত্যুর পরে আমার বুকের উপর একটা লাল পতাকা থাকবে, একটা সাদা পতাকা থাকবে, সেটা যদি সত্যি মনের ভেতর থেকে এই স্বপ্নটা দেখতে পারি, তাহলে এই কাজটা করা যায় না। কিন্তু একই কথা একসময় বলতো, সে তো রাখতে পারলো না জীবনের শেষ দিন পর্যন্ত। তাহলে সেই স্বপ্ন দেখায় কোনো খাত ছিল? যে স্বপ্ন দেখতে দেখতে সুদীপ্ত গুপ্ত রাস্তায় পুলিশি হেফাজতে মার খেতে খেতে পড়ে গেছিল, প্রতিকুর রহমানের কথা বলছো, তারই জেলা সাইফুদ্দিন মোল্লা মারা গেছিল। তাহলে সাইফুদ্দিন মোল্লার সেই লাশের মুখটা প্রতিকুর রহমানকে আজকে তৃণমূলে যাওয়ার পরে ঘুমাতে দিচ্ছে, তার মানে তো সে স্বপ্নের মধ্যে খাচ্ছে। কিন্তু তোমাদের দলে কিংবা শুধু এসএফআই না, সিপিআইএমের প্রার্থী হয়েছে দু তিনটে বড়, সেখানে তোমাদের দলে তো কোনো সমস্যা হলে দলের ভেতরেই কথা বলার নিয়ম যতদূর আমরা জানি। সেখানে রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে যে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছে, সত্যিই কি দলের বিরুদ্ধে এরকম অস্বস্তিকর শ্বাস নেওয়া যাচ্ছে না? দেখো, শ্বাস যদি না নেওয়াই যেত তাহলে এত কর্মী, একেবারে তুমি অল্প বয়সীদের কথা বলছো, বহু অল্প বয়সী নেতাকর্মী দলের মধ্যে আছে, তাহলে শ্বাস নিতে একজনের যদি সমস্যা হয়ে থাকে, তাহলে তো বলতে হবে তার ব্রিদিং সিস্টেমের মধ্যে সমস্যা আছে। নিঃশ্বাস নিতে না পারলে তাহলে আমরা কী করে নিঃশ্বাস নিচ্ছি? তাহলে যার যে জুটির কথা বললে, সুভাষ শ্যামল জুটির রেফারেন্স দিয়ে যে পরের লোকটার কথা বললে, সৃজন ভট্টাচার্য, সে তাহলে শ্বাস নিচ্ছে কী করে? এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের সম্পাদক সভাপতি আছে এসএফআই-এর, তারা শ্বাস নিচ্ছে কী করে? শ্বাস নেওয়ার পরিস্থিতি আছে, পরিবেশ আছে, সেই জন্য শ্বাস নিতে পারছে। এসএফআইয়ের অফিসে যে আমরা জানতে পেরেছি, যে আমরা জানলেও এসএফআইয়ের অফিসে যে ওয়াইফাইটাও ছিল, সেটারও পাসওয়ার্ড একটা টাইম অবধি সৃজন প্রতিকুর কিংবা প্রতিকুর সৃজন ছিল। এইটা এতটা যার জড়িত, তার কাছ থেকে এটা আশা করেছিলে? বর্ণনা কাছে এটা কতটা ধাক্কা? দেখো, এসএফআই অফিসের পাসওয়ার্ড আমরা যখন ছোট ছিলাম আমরাও খুব একটা জানতাম না, তোমরা কোথা থেকে জানতে পেরেছো জানি না। একদিন এসএফআই অফিসের কাছাকাছি গিয়ে লগ ইন করার চেষ্টা করে দেখো যে ওটাই লগ ইন হয় কিনা। আমিও তো জানি না, আমি তো বহুদিনের এসএফআই কর্মী, আমার কাছে এটা জানা নেই যে সৃজন প্রতিকুর এসএফআইয়ের পাসওয়ার্ড থাকতো। আসলে ওটা অফিসের ব্যবহার করার জন্য পাসওয়ার্ড ছিল। এবার এটা যদি সবাই জানতো তাহলে তো বাইরের অনেকে এসএফআই অফিসের কাছে আসলে অ্যাক্সেস করতে পারতো। তো এইটা এরকম বাইরে চলে এসেছে, এটা তো জানতাম না। তো তুমি বললে একবার একটু চেষ্টা করে দেখো, আমি তো এখান থেকে ওইখানেই ফিরবো, চেষ্টা করে দেখবো ওই নামে হয় কিনা। হ্যাঁ, বর্ণনার কাছে ধাক্কার কথা বলছো, বর্ণনার কাছে সংগঠন বিরোধিতা কোনো বিষয়, আমি ব্যক্তি বর্ণনার কথা বলছি না, আমি একেবারে ব্যক্তি বর্ণনা, আমি একজন সংগঠনের কর্মী বর্ণনা, আমি সিপিআইএমের কর্মী বর্ণনা, এসএফআইয়ের কর্মী বর্ণনা, সেখান থেকে আমার সংগঠন প্রথম দিন থেকে আমাকে শিখিয়েছে যে সংগঠন বিরোধিতায় সেটা যদি যে কেউ থাকতে পারে উল্টো দিকে দাঁড়িয়ে, তাতে
আমার কিছু যায় আসে না, এটা প্রতিকূল রহমান গান। এটা যদি, আমি তো একটা বামপন্থী পরিমণ্ডলে বাড়ির মধ্যে বড় হয়েছি, আমার বাবা যদি তৃণমূল করতে যায় আমার রিয়াকশনটা একই হবে। সেটা আমার বাবা বলে আমার আলাদা করে কোনো দুঃখ হবে না। একটি মানুষ, রক্ত মাংসের মানুষ, তার হচ্ছে বিচ্যুতি ঘটেছে। বর্ণনা কি প্রতিকুদ্দাকে ফোন করেছিল এরকম আভাস পাওয়ার পর? না, করেনি। শেষ প্রশ্ন, শুধু প্রতিকূলের পর একের পর এক নাম ভেসে আসছিল, সেই জল্পনা তারাই নস্যাৎ করেছে, সৃজন দা কিংবা দীপশিতাদি যাই বলো। বর্ণনার কাছে যদি এরকম কোনোদিনও ফোন আসে যে তৃণমূল হোক বিজেপি হোক যোগদান করার বিষয়ে, বর্ণনার কি রিপ্লাই দেবে? একটাই কথা না, আমি যাদের দ্বিচারিতা দেখেছি ছোটবেলা থেকে, আমার এসএফআই করার কারণ কোনো দাদা দিদি কোনো মুখ না। আমার এসএফআই করার কারণ যদি কিছু থাকে সেটা হচ্ছে আমার কলেজের অভ্যন্তরে তৃণমূলের স্বৈরাচারী মনোভাব। আমার এসএফআই করার কারণ যদি কিছু হয়ে থাকে, আমি যখন ক্লাস 11-এ পড়ি, 12-এ উঠবো, আমার আইএসসি পরীক্ষা ছিল 12 মানে 2014 সালে। আমি যখন 12-এ উঠবো, ওই সময়টা 2013 সাল। একটা এসএসকেএমের একটা স্ট্রেচার, একটা রক্তাক্ত শরীর, একটা খুবলে যাওয়া চোখ, আর সেই দেহটার নাম হচ্ছে সুদীপ্ত গুপ্ত। আমি ওইটা দেখে এসএফআই করতে এসেছি, আমি কোনো দাদা দিদিকে দেখে এসএফআই করতে আসিনি। কিন্তু তুমি যেই পথটায় হাঁটছো এই পথটা অনেক কঠিন, কিন্তু তুমি যদি অপর দিকে যাও খুব সহজেই হয়তো বিধায়ক কিংবা সাংসদ এই জায়গাগুলো অ্যাচিভ করতে দেখো, পারবে। এটা নিশ্চিতভাবে ঠিক তুমি যেটা বললে, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস, পৃথিবীর মুক্তিকামী মানুষের ইতিহাস এটা বলে যে যারা আত্মত্যাগ করে ইতিহাস তাকে মনে রাখে, ইতিহাস তাকে মাথায় করে রাখে, বহন করে। আর যারা আত্মসমর্পণ করে, যারা বেইমানি করে, ইতিহাস তাদের মুছে ফেলে। ওই বেইমানদের দলে ইতিহাস মুছে ফেলবে, হয়তো ইতিহাস বইতে নাম লেখা না থাকতে পারে, বর্ণনা বা বর্ণনার মতো আরও অনেকের, কিন্তু ওই বেইমানদের কোটায় আমি এবং আমার সংগঠনের বহু কর্মীকে ফেলে দেবে। এটা আমি এবং আমার সংগঠনের বহু কর্মী, এটা আমরা চাই না। আমরা আত্মসমর্পণের পক্ষেই, আত্মত্যাগের পক্ষে এবং আত্মসমর্পণের বিরুদ্ধে যে লড়াই লড়তে নেমেছি। যবে থেকে এসএফআই করতে শুরু করেছি, যবে থেকে সিপিআইএম করতে শুরু করেছি, এটা জেনেই শুরু করেছিলাম যে একটা প্রতিকূল পরিস্থিতিতে একটা স্রোত, যে স্রোত হচ্ছে গিয়ে গোটা সমাজ ব্যবস্থাকে এবং সমাজ ব্যবস্থার মধ্যে বেঁচে থাকার সত্যটাকে ভাসিয়ে নিয়ে যেতে চায়, সেই স্রোতের বিরুদ্ধে যখন হাঁটতে শুরু করেছি, বহু আঘাত আসবে এটা জেনেই হাঁটতে শুরু করেছি। এই উল্টো স্রোতে আমাদের এই 17 সালে রাজ্য কনফারেন্স হয়েছিল, সৃজনদারা যখন রাজ্যের সম্পাদক হয়েছিল, সেই সময় এসএফআইয়ের থিম সঙ্গে একটা লাইন ছিল যে উল্টো স্রোতে সাঁতার কাটা খুব তো সহজ নয়। ওই উল্টো স্রোতে সাঁতার কাটা সহজ নয় জেনেই আমরা উল্টো স্রোতে সাঁতারটা কাটতে আরম্ভ করেছি। কঠিন কিন্তু অসম্ভব না।